সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা। বাংলাদেশে বিএনপি, জামাত ইসলামী, ছাত্র সমন্বয়ক আপনারা যা করছেন বা করেছেন, এর যেদিন প্রতিক্রিয়া হবে সেই প্রতিক্রিয়া সামলাতে পারবেন তো? কেন বলছি, আমি কয়েকটি ঘটনা বলি, তারপর আপনারাই বিশ্লেষণ করে দেখুন তো যে এই ঘটনার প্রতিক্রিয়া ভবিষ্যতে কেমন হতে পারে। বিএনপি নেতার নির্দেশে চট্টগ্রামের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছেন বলে স্বীকার করছেন একজন যুব দলের কর্মী, এবং সেই ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ার পরে সাংবাদিকদের কাছে স্বীকারোক্তি দিচ্ছেন। তাহলে কি ষড়যন্ত্র হয়েছিল যে ছাত্র আন্দোলনের সময় যে বিএনপি নেতার নির্দেশে চট্টগ্রামের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল যুব দলের একজন কর্মী। তাহলে এই যে ছাত্র জনতা এত মারা গিয়েছে, এর দায় কারা নেবে? যদি বিএনপি নেতা নির্দেশ দিয়ে থাকে একজন যুব দলের কর্মীকে যে ছাত্র জনতার উপরে গুলি চালানোর, এর দায় শেখ হাসিনাকে নিতে হবে কেন বলুন তো? তাহলে কত বড় ষড়যন্ত্র হয়েছে। একটা ঘটনা গেল, আমি আগে কয়েকটি ঘটনা বলে নিই, তারপর আমি বিশ্লেষণে আসবো। দ্বিতীয় আর একটা বলবো, একজন উপাধ্যক্ষকে জোর করে, চট্টগ্রামের উপাধ্যক্ষকে জোর করে পদত্যাগ করিয়েছিল কিছু ছাত্র জনতা, এবং জোর করে পদত্যাগ করানোর পরে তিনি যে মানসিকভাবে চাপে ছিলেন এবং চাপে থাকার পরে তিনি স্ট্রোক হয়ে মারা গিয়েছেন। এবং সেখানকার যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন দাস, তিনিও কিন্তু এই একই কথা জানিয়েছেন যে তিনি মানসিকভাবে চাপে ছিলেন। ওই উপাধ্যক্ষ মানসিকভাবে চাপে থাকার কারণে তিনি স্ট্রোকে মারা গিয়েছেন। এই ঘটনা কোথাকার? চট্টগ্রামের হাজের তজ্জু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ SM আয়ুব, হাজের তজ্জু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ SM তায়ুব। চিন্তা করুন তো। এবং শনিবার চট্টগ্রামের বেসরকারি এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তাহলে চিন্তা করুন, চট্টগ্রামের বেসরকারি হাজের তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ SM আয়ুব তাকে জোর করে পদত্যাগে বাধ্য করেছিল, এবং বাধ্য করানোর পরে তিনি শেষমেশ এই চাপ সহ্য করতে না পেরে স্ট্রোক হয়ে শনিবার চট্টগ্রামে বেসরকারি এভার কেয়ার হাসপাতালে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল 59 বছর, এবং এই ভদ্রলোক, এই উপাধ্যক্ষর বাড়ি ছিল বাঁশখালীতে। তাহলে চিন্তা করুন তো, যে তাকে যেভাবে জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেওয়া হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে। এই যে শিক্ষার্থীরা যেটা করেছেন, এটা মেনে নেওয়া যায়? যে সমস্ত জনতা এটা করেছে মেনে নেওয়া যায়? অথচ এই যে শিক্ষক, এই যে উপাধ্যক্ষ, তিনি শিক্ষার্থীদের মধ্যে তিনি খুব জনপ্রিয় ছিলেন, এটা তার সহকর্মীরাই কিন্তু জানিয়েছেন। অথচ তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। পদত্যাগের চাপে তিনি শেষমেশ টেনশানে, চাপ সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছেন। তাহলে যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর, আওয়ামী লীগের পতনের পর দিকে দিকে কি হয়েছে? আগে যে ঘটনাটি বললাম, বিএনপি নেতার নির্দেশে একজন যুবদল কর্মী ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, আবার একজন উপাধ্যক্ষকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। তারপর সেই চাপ নিতে না পেরে শেষ পর্যন্ত কি হয়েছে? তিনি মারা গিয়েছেন। আর যেদিন ঘটনাটি ঘটেছিল এই উপাধ্যক্ষর সঙ্গে, মানে অধ্যক্ষ যিনি চয়ন দাস, মানে কি বলছেন যে অবরুদ্ধ ও মারধর করা হলে তিনি অচেতন হয়ে পড়েন। সেদিন কলেজটির অধ্যক্ষ চয়ন দাসকেও অবরুদ্ধ ও মারধর করা হলে অবচেতন হয়ে পড়েন। অধ্যক্ষ অবচেতন হয়ে পড়েছিলেন এবং তাকেও মারধর করা হয়েছিল। তাহলে এই যে ছাত্র জনতার নামে যারা এগুলো করছেন,
একের পর এক এর প্রতিক্রিয়া যখন হবে তখন সামলাতে পারবেন তো? বাংলাদেশের একটা নায়িকা, তত নামকরা নায়িকা নয়, লাভলি, তিনি কয়েকটি ছবি করেছেন। তিনি শেষমেশ তার অভিনয়ের পেশা ছেড়ে তিনি ফুটপাথে একটি চায়ের দোকান দিয়েছিলেন। তিনি মিডিয়াতে বলছেন যে এর আগে যখন শেখ হাসিনার সরকার ছিল, মানে এর 8 মাস আগে পর্যন্ত তিনি খুব ভালো ছিলেন, চা বিক্রি করেছেন, রোজগার করেছেন, সংসার চালিয়েছেন। এমনকি আওয়ামী লীগের যে ছাত্র লীগ, যাকে নিষিদ্ধ করেছে এই ডক্টর ইউনূসের সরকার, সেই ছাত্রলীগের যারা কর্মী, যারা নেতা, তারা চায়ের দোকানে বসতেন, চা খেতেন। তারা চা খেয়ে ভালো ব্যবহার তো করতেনই, বরং তারা বলতেন কোনো বিপদ আপদ সমস্যা হলে আমাদেরকে বলবেন। লাভলি এই কথা কিন্তু সাংবাদিকদের বলছেন, অথচ এখন তার সেই চায়ের দোকানটি ভেঙে ফেলা হয়েছে। তারা চিন্তা করুন, শিক্ষকদের একের পর এক পদত্যাগ, চাপ নিতে না পেরে, চিন্তায়, টেনশানে সংসার চালাবে কি করে, অপমান অবজ্ঞা সহ্য করতে না পেরে, মানসিক চাপ নিতে না পেরে মারা যাচ্ছেন। বিএনপি নেতা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েতে বলেছিল যুবদলের নেতাকে, সে দিক সামনে আসছে। একজন অভিনেত্রী চায়ের দোকান দিয়ে সৎ পথে ইনকাম করছিলেন, তার দোকান ভেঙে দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে যে মুগ্ধ বলে যে একজন মারা গিয়েছিল, এখন আবার সে জীবিত হয়ে ফিরে এসেছে। মুগ্ধ নাকি যমজ ভাই, যমজ ভাইয়ের সন্ধান পাওয়া যাচ্ছে না, অথচ মুগ্ধকে মরে গিয়েছে বলে কত প্রচার করা হয়েছে। এমন অনেকের মৃত্যু বলে ছবি সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল, তারা দেখা যাচ্ছে এখন বেঁচে আছে। তাহলে কোন দিক দিয়ে আপনারা ষড়যন্ত্র করতে ছেড়েছিলেন শেখ হাসিনা সরকারের পতনের জন্য? অথচ আজ রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক, কৃষক, জনতা দিকে দিকে আওয়াজ তুলেছে, শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, এখন ভালো নেই, রোজগার নেই, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি ছেয়ে গিয়েছে বাংলাদেশে। তাহলে এর যখন প্রতিক্রিয়া হবে, আওয়ামী লীগ তো ক্ষমতা আসবে, খুব তাড়াতাড়ি শেখ হাসিনা ক্ষমতা আসবে। আপনারা একবারে করে নিন, ভেবে নিন, শেখ হাসিনা ক্ষমতায় ফিরছে 2025 সালের মধ্যেই, হয় সরাসরি প্রধানমন্ত্রী হিসাবে, আর না হলে নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমেও। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না, করতে পারবে না। এত চিন্তা করবেন না। আর ওই সমন্বয়করা যে ভাবছেন যে অনেক কিছু করব আমরা, পাল্টা দেব, অমুক করব, কিচ্ছুর সুযোগ পাবেন না সমন্বয়করা। পালানোর পথ পাবেন না, পালানোর পথ পাবেন না। বিশ্ব দেখছে, খালি ডোনাল্ড ট্রাম্প দায়িত্বটা বুঝে নিক আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে, তারপর দেখুন ডোনাল্ড ট্রাম্প কি করে। আর ভারতবর্ষ মোদি ছেড়ে দেবে বাংলাদেশে যা চলছে? শেখ হাসিনা ক্ষমতায় ফিরছে, প্রধানমন্ত্রী হিসেবেও ফিরতে পারেন, আবার নির্বাচন হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনি যে ভাবছেন প্রশাসনে সব জামাতের লোক ঢুকিয়ে দিয়ে, বিএনপির লোক ঢুকিয়ে দিয়ে জোর জবরদস্তি করে ভোট করব, পারবেন না, পারবেন না, সে সুযোগ হবে না। শিক্ষকদের মর্যাদা দিতে জানে না যে সমন্বয়করা, যে ছাত্ররা, তারা দেশকে ভালো রাখবে, তারা দেশকে ভালো রাখতে পারবে? একের পর এক এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে। একটা অরাজকতা, মাৎসন্যায় পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে দেশের জনগণ উত্তরণ চাইছেন। ব্যাংকে গেলে টাকা নেই, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হয়ে যাচ্ছে, রোজগার আগের তুলনায় অর্ধেক হয়ে গিয়েছে, জিনিসপত্রের দাম ডবল হয়ে গিয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই রকম পরিস্থিতি কোনোদিন হয়নি। বাংলাদেশের বিখ্যাত একজন আইনজীবী কি পান্না সাহেব, SM পান্না না কি পান্না সাহেব, খুব ভালো লোক, যাক এর আগে শেখ হাসিনার সমালোচনাও করতেন দেখতাম। তিনি বলছেন যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে, 1971-এর পর থেকে এত গণ মামলা কোনোদিন হয়নি। অথচ জাহিদ-উজ-জামান সাহেব, তিনি খুব বড় বড় কথা বলেন টিভিতে, পুরো একবার যে হিটলার, এই যে ডক্টর ইউনূস সাহেব এই হিটলারের সমর্থনে, আসিফ নজরুলের সমর্থনে খুব গলা ফাটান। আর শেখ হাসিনাকে বলেন স্বৈরাচারী জাহিদ-উজ-জামান সাহেব। উনি আবার পান্না সাহেবকে দেখলাম হেডলাইনে লিখেছেন একটা জায়গায় যে পান্না সাহেবের শয়তানি। আপনি কি করেন? আপনি তো তোষামোদ করছেন, আপনি তো এই সরকারের চামচাগিরি করছেন।
জাহেদুজ্জামান সাহেব, আপনি নিরপেক্ষ লোক, আপনি বুদ্ধিজীবী মনে করছেন, আপনি স্বৈরাচারীদের সমর্থন করছেন, আওয়ামী লীগের ওপর অত্যাচার হচ্ছে, জনগণের ওপর অত্যাচার হচ্ছে, জনগণ খেতে পাচ্ছে না, তা নিয়ে আপনার চিন্তা নেই, আর টিভিতে বসে মিডিয়াতে বসে বড় বড় কথা বলে বেড়ান। দেশটাকে নষ্টের কারিগর আপনি, আপনারও অবদান রয়েছে এই বাংলাদেশকে এই মুহূর্তে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য। নিজেকে খুব বুদ্ধিজীবী ভাবেন, খুব পেঁচিয়ে পেঁচিয়ে একবার কথা বলেন। শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষ যে ভালো ছিল সেটা মানুষ বলছে, সাধারণ মানুষ বলছে। হ্যাঁ, আপনারা ভালো ছিলেন না, কারণ আপনারা তো ক্ষমতা চান, আপনারা তো এই হিটলারি শাসন চাইছেন। ডক্টর ইউনূস, আসিফ নজরুলের নেতৃত্বে যে হিটলারি শাসন চলছে, তাদের হয়ে আপনারা গলা ফাটাচ্ছেন। বাংলাদেশের মানুষ ভালো আছে, বাংলাদেশের যা পরিস্থিতি। আর এই জাহিদুজ্জামান সাহেব সবসময় ভারত বিরোধী কথা বলবেন, সবসময় ভারত বিরোধী কথা বলবেন। ওনার কাজই হচ্ছে শেখ হাসিনার বিরোধিতা করা আর ভারতের বিরুদ্ধে কথা বলা। অসত্য তথ্য পরিবেশন করবেন সত্যের সঙ্গে মিশিয়ে। উনি কিছুটা সত্য বলে তার সঙ্গে অসত্য বলে একবারে নিজের মতো করে একবারে জিনিসকে রংচং মিশিয়ে তিনি কথা বলেন। মনে রাখবেন, প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। এই প্রতিক্রিয়া যখন হবে, আওয়ামী লীগ যখন বসবে, সেটাকে সামলাতে পারবেন? কিন্তু আমি মনে করি কখনোই কোনো দল ক্ষমতায় বসে বিরোধী দলের উপরে অগণতান্ত্রিকভাবে আক্রমণ করা ঠিক নয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের উচিত নয় নিজের হাতে আইন তুলে নেওয়া। আইন আছে, প্রশাসন আছে, আইনের মাধ্যমে দেশ চালাতে হবে। মানুষকে কেন নিজেরা মারধর করবেন? সবাইকে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগও এই ভুলটা করেছে। কেন সমস্ত দলকে ভোট করার, রাজনীতি করার সুযোগ দেবেন না? আওয়ামী লীগের পর যখন ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের নেতা নেত্রী এদের কিন্তু এই বিষয়টা ভাবা উচিত, শেখ হাসিনার ভাবা উচিত। সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, সমস্ত দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। মানুষকে অযথা হয়রানি করলে, মামলা দিয়ে হয়রানি করা ঠিক নয়। এখন যেটা হচ্ছে অতিরিক্ত ঠিক নয়, আবার আওয়ামী লীগ যেটা করেছে আগে সেটাও কিন্তু ঠিক নয়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2025 সালের মধ্যেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে। তাই যারা এই অতিরিক্তগুলো করছেন, এর প্রতিক্রিয়া সামলাতে পারবেন তো? সমন্বয়করা পারবেন তো? আপনারা কি মনে করেন? অবশ্যই বিনীত অনুরোধ রইল, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মতামত জানাবেন, বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে ভিডিওটি দেখার অন্যদের সুযোগ করে দেবেন। তাহলে কৃতজ্ঞ রইব। সবার জন্য শুভকামনা।